ফাঁকা ঘরে একা বসে আছে, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস। কিন্তু আপনি জানেন ঘরে আপনি ছাড়া কেউ নেই। নির্জন রাস্তায় পেছনে কার যেন পায়ের আওয়াজ। ঘুরে তাকাতেই কেউ নেই। ব্যাখ্যার বাইরে ভয় ও রহস্য ঘেরা জগতে আপনাকে স্বাগত। কুয়াশা ক্লাসিক শুনুন প্রতি সোমবার রাত 11টায় শুধু কুয়াশা ক্লাসিক। স্বাগত সবাইকে কুয়াশা ক্লাসিকে। আমি আছি আরজি শারমিন, আর আপনারা আছেন। আজকে যেই চমৎকার গল্পটি নিয়ে আছি আপনাদের সঙ্গে, সে গল্পটি লিখেছেন, আচ্ছা তার নামটা একটু পরে বলছি, কিন্তু গল্পটার নামটা খুব চমৎকার। সেটা হচ্ছে শুনলেই ভয় লেগে যাবে, বিশেষ করে যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে তারা বই থেকে দূরে সরে যাবেন। আজকের গল্পের নাম হচ্ছে ভূতুড়ে বই। ভূতুড়ে বই লিখেছে সারাফ আঞ্জুম। আর গল্পটি একটু দীর্ঘ আজকে, কিন্তু আমার তো শুনতেই হয়, তো আমি ভয়ে কাঁপছিলাম আজকে। আমার মতন সাহসী মানুষ, তো আপনাদের কি অবস্থা হবে আমি জানি না। তো যাদের চিত্ত একটু দুর্বল, অর্থাৎ যাদের একটু মানে হৃদয়টা একটু দুর্বল, তারা একটু সাবধানে শুনবেন। এটাই হচ্ছে আমার কথা। তো যারা সঙ্গে আছেন তারা কোনো কিছু জানতে চাইলে বা লিখতে চাইলে লিখতে পারেন। আমি সঙ্গে আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বা যা লিখেছেন সেটার উত্তর দেওয়ার জন্য। কোনো মেসেজ আছে কিছু? আচ্ছা, তো খুব আজকের গল্পটা একটু দীর্ঘ, অন্যদিনে চাইতে। আপনারা বোধহয় চান যে কুয়াশা একজন লিখেছিলেন একবার আমাকে যে আপু সারা রাত কুয়াশা চালানো যায় না। তো কি, আর আপনারা এই ফাঁকে যারা শুনছেন তারা লিখতে থাকুন আজকের গল্পটি কেমন লাগছে। আবার বলছি, আর যে শারমিন আছি আপনাদের সঙ্গে কুয়াশা ক্লাসিক নিয়ে শুরু করছি তাহলে। আচ্ছা, অনেকে লিখেছেন, আমি একটু পড়ে নিচ্ছি তারপরে শুরু করি। আরেকটু অপেক্ষা করেন, ওই যেটা বলি সবার কা ফল মিঠা হতা হয়, যত অপেক্ষা তত আনন্দ। ভালো লাগা ঘিরে কুয়াশা ক্লাসিক লিখেছে আখতারুজ্জামান, থ্যাংক ইউ। অনেকবার লিখেছেন আপনি বোধহয় একটু বেশিই ভালোবাসেন কুয়াশা ক্লাসিককে। হায় শুধু তো আপনি, বাপরে বাপ, অনেক ধন্যবাদ আপনাকে, এতগুলি ধন্যবাদ এতবার এক কথা লিখবার জন্য। আপনার এত ভালোবাসা কুয়াশার প্রতি, আমি অভিভূত আপনার ভালোবাসা দেখে। 311টা কমেন্টস পড়তে গেলে তো আমার দেখি। আচ্ছা, ভাই আপনি একাই কি এতগুলি মেসেজ পাঠিয়েছেন? এনিওয়েজ, আমি আপনাদের বরঞ্চ অন্য যারা আছে আপনি ছাড়া, আপনি ভালোবাসা এত আপ্লুত, আপনি ভালোবাসার রেশ কাটাতে থাকেন, বাকিটা শুনতে থাকুন। আপনি না হয় পরে যখন শেষ হয়ে যাবে তারপর ডাউনলোড করে শুনে নেবেন। তো শুরু করছি আজকের কুয়াশা ক্লাসিক। আজকের কুয়াশা ক্লাসিকের নাম হচ্ছে ভূতুড়ে বই। আসুন তাহলে শুনি, সঙ্গেই থাকবেন। দামেশের বাবা সরফরাজ হালদার একজন ব্যাংকার। উনি খুব খেয়ালি ধরনের লোক। অবসর পেলেই সপরিবারে দেশ বিদেশ ঘুরে বেড়ান। যখন যেটা ভালো লাগে সেটা নিয়ে মেতে থাকেন। পারতপক্ষে ভিড় ভাট্টা এড়িয়ে চলে। শিক্ষা জীবনে ইচ্ছে মতো স্বেচ্ছাচারিতার পর কর্মজীবনে এসে তার শখের সাথে ভাটা পড়ে যায়। লোকটাকে সংসারের জন্য প্রচুর খাটতে হয়। কয়েক বছর ফুল টাইম খাটুনির পর সংসারটা দাঁড়িয়েও যায়, কিন্তু দিনের শেষে সরফরাজের মানসিক শান্তিটা বুঝি যথেষ্ট থাকে না। সারাদিন ব্যাংকে বসে বসে লোকের টাকা গুনতে তার খুব একটা ভালো লাগে না। তবে টাকা থেকে যেমন টাকা আসে, তেমনি টাকা গুনেও টাকা আসে। সরফরাজ মাসে যা বেতন পান, সংসার হেসে খেলে চলে যায়। যদিও ব্যক্তিগত জীবনে তিনি বেজায় বেহিসাবি, তাই গৃহস্থের পেছনে তার সব কৃতিত্ব তার একার বললে বিরাট একটা ভুল হবে। স্ত্রী নওশাদ তার ব্যক্তিগত ব্যবস্থাপক। স্ত্রীর হাতে সংসারের ভার অর্পণ করে সরফরাজ নিজের জগতে নিশ্চিত থাকতে পছন্দ করেন।
নওশাদ লাউতে ভর্তি হওয়ার প্রথম বছরেই সরফরাজের চাকরি হয়ে যায়। সে তক্ষুনি কালক্ষেপণ না করে নওশাদকে বিয়ে করে ফেলে। নওশাদ যে বছর সবেমাত্র ল প্র্যাকটিস করতে শুরু করেছে, দামিশ সে বছর পৃথিবীর আলো দেখে। সন্তান জন্মের পর নওশাদ পুরো দুস্তুর গৃহিণী হয়ে যান। কেবল টাকার জন্য কিছু করলে একটা সময় পর সেই কাজে বিশেষ আগ্রহ পাওয়া যায় না। সরফরাজও চিন্তা করে, এতদিন তো অনেক হলো, এবার এমন কিছু একটা খুঁজবেন যা দিয়ে ঘরও চলবে, আবার সে কাজ করে আত্মার শান্তিও পাবে। সরফরাজ ভাবলেন এবার মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কোনো কাজ করা যেতে পারে। ছেলে যখন ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকার একটা নামকরা কলেজে চান্স পেল, তখন থেকেই সরফরাজ তার নতুন কর্মজীবনের বিষয়ে মনস্থির করলেন। তিনি ঠিক করলেন সঠিক সময় এলে সপরিবারে ঢাকায় সেটেল হয়ে যাবেন। কে? এই তো বাবা আমি, দরজা খোল। বাবা তুমি? কেমন সারপ্রাইজ দিলাম। তা তো দিলেই। কেমন আছো? মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তোমাকে দেখে আরো ভালো লাগছে, নইলে সারাক্ষণ বাড়ির জন্য মন কেমন করে। ব্যাটারে, প্রথম প্রথম মানিয়ে নিতে একটু সময় লাগবেই। তোর বন্ধু বান্ধব কোথায়? ওরা অন্য অ্যাপার্টমেন্ট সাবলেট নিয়েছে, এই তো পরশুই সব গেল। ওহ যাক, তবে তো ভালোই হলো আমি এসে পড়লাম। বাপ আর বেটা, সিপাইকা ঘোড়া। এই নাও বাবা, পানি খাও, বাইরে থেকে এলে একটু ঠান্ডা হও। খুব গরম বাইরে। এই কদিন ঢাকা শহর কেমন দেখলি? বাস, রিক্সা আর অট্টালিকা বাবা। এখানে মানুষ বড় হয়ে মেশিন হতে চায়, সবাই নিজের ধান্দায় চলে। কুশল বিনিময়ের জন্য সবচেয়ে নিরাপদ প্রাণী চাও, মানুষ পাবে না বাবা, পাবে কিছু কুকুর আর বেড়াল। বাবা, তোর দার্শনিক কথাবার্তা একটু পাশে রাখ। মানে এইসব শুনতে তো পরিবেশ লাগে। বিকেলে চায়ের সাথে বলিস। আমি উঠি, একটু ফ্রেশ হয়ে নেই। তুমি যে আসছো সেটা জানালেই পারতে, তাহলে পিক করতে পারতাম। বাস স্ট্যান্ড তো ভালোই দূরে, সাথে ব্যাগগুলো হালকা না। কি অদ্ভুত কথা, গোটা সফর বাসে চড়ে এলাম, শেষে এইটুকু রাস্তা একলা আসতে পারবো না? উফু, অন্তত একটা ফোন দিলে ঘরদোর ঝাড় দিতে পারতাম। কি যে করো না তুমি বাবা। গিল্টি। এখন কি করা যায়? শুভ কাজে দেরি করিস না, এখনই যে ঘর ঝাড়ু দে। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। কিরে, কেবলই তো ওয়াশরুমে ঢুকলাম। আরে আজব তো, দরজা তো বাইরে থেকে আটকানো। আরে দামিশ, দরজা খোল। এই কেউ তো নেই। কি হলো, কি হলো এটা? না, ছেলেটা আর বড় হলো না, এখনো কি সব ছেলে মানুষই কাজ করে বেড়াচ্ছে। নিশ্চয়ই এটাও তার কোনো এক প্রাণ ছিল। ওকে যদি এ নিয়ে কিছু জিজ্ঞেস করি তাহলে হয়তো আরো সায় পাবে, ফলে এসব আরো বাড়িয়ে দেবে। না, ওকে এই স্যাটিসফ্যাকশন দেয়া যাবে না। ঠিক আছে, আমিও মুখ বন্ধ রাখলাম। এই ছেলে নাকি ঢাকার মতো বিশাল জায়গায় একলা একলা থাকবে, হাস্যকর। এই, তোর জন্য একটা সংবাদ আছে। আমি আর তোর মা ঢাকায় সেটেল করছি। বাহ, সে তো খুব ভালো কথা। আমিও তাহলে তোমাদের সাথেই থাকি। হ্যাঁ, আমরা থাকতে আর কোথায় যাবি? খুব ভালো হলো। এমনিতে আমার একলা থাকতে বিশেষ একটা অসুবিধা হয়নি, কিন্তু তোমাদের ছেড়ে একলা থাকতেও ভালো লাগে না। আচ্ছা, তোর না এখানে বন্ধু বান্ধব নিয়ে থাকার কথা ছিল?
হ্যাঁ বাবা, কিন্তু হ্যাঁ, প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট ইনডিড। কথা সত্য, কিন্তু ঘটনা সেটা না। ওরা ঠিক এসেছিল, ছিল কয়েকদিন, এরপর একে একে পালিয়ে গেল। বলিস কি, তোর জ্বালায়? না, ওদের নাকি এ বাড়িতে ঠিকঠাক ফিল হয় না। কেন? আর বলো না, ওদের যত পাগল ছাগল কথা। আহা, শুনি না কি সব পাগল ছাগল কথাবার্তা, শুনি। রিমি বলেছে সে নাকি আমাকে একই সময় 3 জায়গায় দেখেছে। একটা আমি, আর একটা আমিকে চেয়ার এনে দিচ্ছে, আর একটা আমি সেই চেয়ারে উঠে দাঁড়াচ্ছি, আর একটা আমি সিলিং থেকে নিজের গলায় ফাঁসি দড়ি পড়ছি। আরও শুনতে চাও? বলো না, শুনি দেখি কি অবস্থা। সাদ বলেছে ঘুমের মধ্যে কেউ নাকি তার বিছানার চাদর ধরে টান দেয়। সে নাকি অন্ধকারে একজোড়া লাল জলজল চোখ দেখেছে। ওই রাতে সুমন নাকি স্বপ্নে দেখেছে আমাদের সারা ঘরে আগুন লেগে গেছে, সবাই পুড়ে মারা গেছে। রূপম একবেলার জন্য বাসায় এসেছিল। সেই সময় নাকি ঘরের লাইট একাই জ্বলছিল, একাই নিভছিল। অবিশ্বাস্য লাগছে, তাই না বাবা? আর জিজ্ঞেস করো না, আমি জাস্ট জানি না। আচ্ছা। এইসব ভুগিযুগি বলে সবাই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে গেছে। বাসা ভাড়া কেউ নিজের ভাগ দেয়নি। আমিও আগে আগে বাড়িওয়ালাকে সব টাকা দিয়ে ফেলেছি। এই আশাতে দিয়েছিলাম যে ওরা তো যে যা টাকা দেবেই। আমার সে আশার গুড়ে বালি। কয়েকটা টাকা বাঁচাতে চাইলাম, পারলামই না। তবে দুদিকেই আমার লাভ। একা একা থাকাটা আরামের, শুধু হাতটা খালি। কি যে করছিস তোরাই জানিস। যাই করিস লিমিট বুঝে করিস, ঠিক আছে না? বাবা, কি, তোর বয়সে আমিও কত কিছু করেছি। যাকে কাল ভোর ভোর বাড়ি ফিরব। এবার ফিরে তোর মাকে সাথে নিয়ে তারপরে আসব। হালিশহর থাকতে পত্রিকায় একটা ফ্যামিলি বাসার বিজ্ঞাপন দেখেছিলাম। ঢাকায় এসে প্রথমে ওখানে গিয়েছিলাম, এজন্যই তোকে জানানো হয়নি। এই ফ্ল্যাটটা দেখে এলাম। এই দেখ, ছবি তুলে এনেছি, বলতো তোর কেমন লাগে? তোর মাকেও দেখায়। তোদের পছন্দ হলে আর দেরি করব না, নতুন শহরে নতুন করে সংসার করব। এ তো বিশাল ব্যাপার। ঘরগুলো আমাদের আগের বাসার থেকেও বেশ বড়। হ্যাঁ, 3 তলার উপরে ফ্ল্যাট, 4টা বেডরুম, 2 রুমে অ্যাটাচ বাথরুম আর বারান্দা। এছাড়া একটা করে সিঙ্গেল বাথরুম, কিচেন, বারান্দা। ডাইনিং স্পেসও যথেষ্ট জায়গা। মেঝেতে টাইলস করাই, শুধু দেয়ালটা রং করে নিতে হবে। দেয়ালে আমরা যেমন খুশি তেমন রং করে নেব, কেমন? ইয়ে বাবা, বাসাটা খুব সুন্দর। আমার মনে হয় মায়েরও বেশ পছন্দ হবে। হলেই ভালো। এই, তুই তো চাটা ভালোই বানাস। ভেরি প্রাউড অফ ইউ মাই সান। বারে, তুমি রেজাল্টের দিনও আমাকে এ কথা বলনি। শোন বাবা, ভালো রেজাল্টের চেয়ে ভালো চা বানানো বেশি জীবনমুখী কাজ। যদিও গুরুত্বের দিক দিয়ে রেজাল্ট অনেক দিক দিয়ে এগিয়ে আছে, তাও বলতেই হয় তোর হাতের চায়ের কাছে সে এখনো 2-3 পা পিছিয়ে আছে। বুঝেছি, বেশিক্ষণ একা থাকলেই তুমি উল্টাপাল্টা কথা বলো। দাঁড়াও, এক্ষুনি মাকে ফোন দিয়ে বলছি। তাই নাকি? আমিও বলে দিব তোর ঘর ভর্তি ময়লা আর আবর্জনা। এসে দেখি বাসাটা গরুর গোয়াল বানিয়ে রেখেছিস। না, তুমি আমাকে জানিয়ে আসোনি, হবে না। আচ্ছা, মাকে কিচ্ছু বলবো না। রাত 3টা, এদের উপরতলায় থাকে টাকারা। এত রাতে কিসের হুটোপুটি? এটা কি মানুষেরই পায়ের শব্দ? পায়ের শব্দ এত ভারী হয় না? মানুষই তো মনে হচ্ছে। সমস্যা কি এদের? দামেশ, কেউ নেই? অদ্ভুত তো,
দরজাটা খুললো কিভাবে? আমি তো শোবার আগে দরজার ছিটকিনি দিয়েছি, নাকি ভুল হলো? ভুল করে লক করতে ভুলে গিয়েছি। এসব কি? দামিশ, দামিশ, বাবা তুই কোথায়? দামিশ! বাবা, এখনো কি তোমার শরীর খারাপ করছে? ঠিক বুঝতে পারছি না, খুব একটা ভালো লাগছে না। আমি কতক্ষণ ঘুমে? কাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত। সে তো অনেকটা সময়, সারাদিন। হ্যাঁ, মাকে একটা ফোন দিয়ে বলি তোমার জ্ঞান ফিরেছে। মাথাটা এত ভারী লাগছে। ফোনেরও সিগন্যাল পাচ্ছি না। ধ্যাত, এ কি, তুমি উঠে পড়েছ? আর কত ঘুমাবো? উঠি, মাথার জন্য কফি দরকার। বাবা, এই গত 24 ঘন্টা যে কত কঠিন ছিল। কাল তোমার চিৎকার শুনে দৌড়ে ঘরে এলাম, এসে দেখি তুমি মেঝেতে উপুড় হয়ে পড়ে আছো। খুব ঘাবড়ে গিয়েছিলাম বাবা। এরপর মাকে ফোন দেই, মা প্রেশারের ওষুধ খাওয়াতে বলে, তাই খাইয়ে দিয়েছি। আমার মনে হয় এখানে ট্যাপের পানিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কিংবা বাতাসে কোনো ভেজাল। অক্সিজেন সীমিত হবে। তা তো জানি না, আমার বন্ধুরাও কত কি দেখেছে, তখন আমার বিশ্বাসই হয়নি। কিন্তু এখন তোমার ঘটনার পর সবাইকে একই সাথে ভুলভাল দেখছি, তা কিভাবে সম্ভব? এছাড়া এসবের একটা এক্সপ্লেনেশন থাকেই, আর সেটা হলো এ বাড়িতে খুব অশুভ কিছুর ছায়া আছে। তুমি কি দেখেছো? তুই কিছু দেখেছিস? না বাবা, এর জন্যই তো আমার বিশ্বাস হয় না। আগে আমাকে এটা বল, প্রথম দিন যখন বাসায় এসে আমি বাথরুমে ঢুকি, দরজায় কেউ বারবার বাড়ি দিচ্ছিল, এটা কি তুই দিচ্ছিলি? না বাবা। কি বলিস? আমাকে একটু বলবে কি হচ্ছে? শোন, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। এই বাড়িতে একটা অশুভ কালো ছায়া আছে, আমি এটা ফিল করতে পারছি। আমার মন বলছে, এই তুই এখনই আমার সাথে বাড়ি রওনা দিবি। ঠিক আছে বাবা, কিন্তু আমাকে তো বলবে কি হয়েছে। সংক্ষেপে বলি, প্রথম দিন যখন তোর বাড়িতে ওয়াশরুমে ঢুকি, দরজায় কেউ বারবার ধাক্কাধাক্কি করতে থাকে। আমি ভাবছি তুই হয়তো প্র্যাঙ্ক করছিস আমার সাথে, তাই পরে আর কিছু বলা হয়নি। তোমার মনে হলো আমি... আচ্ছা, তারপর? শেষবার আমি ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে উপর থেকে হুটুপুটি শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা, উপরে কারা থাকে? উপরে তো বাড়িওয়ালা থাকে। এমনিতে রাতের বেলা উনি একাই থাকেন। ওনার একজন আয়া আছে, দিনে দিনে আসে আবার দিনে দিনে চলে যায়। দুজন না, শুধু পায়ের শব্দ থেকে মনে হচ্ছিল অনেকগুলি পা। কম করে হলো 4-5 জন তো হবেই। মাঝে মাঝে মহিলার ছেলেমেয়েরাও বাড়িতে আসে, কিন্তু আমার জানা মতে বাড়িওয়ালা এখন একাই আছেন। তুমি কেমন শব্দ শুনেছ? ওরা কজন ভারী ভারী পায়ে ঘরের ভিতর দৌড়ে বেড়াচ্ছিল। 3-4 নাকি 6 জন, বুঝলাম না। কিছুক্ষণ অনেক দাপাদাপি শব্দ হলো, তারপর হঠাৎ চুপ। তারপর? আমার ঠিক মনে আছে, আমি দরজার ছিটকিনি দিয়ে ঘুমোতে গিয়েছি। ঘরের দরজা হাট করে খুলে গেল, সাথে সাথে উপর থেকে পায়ের শব্দ থেমে গেল। জানালাটা, ঘরের কোনো হাওয়া বাতাস নেই। দরজা খোলার পরেও ঘরের কোনো বাতাস ঢুকল না। যার থেকে নিশ্চিত হলাম দরজাটা বাতাসে নয়, অন্য কিছু দরজাটা খুলে দিয়েছে। প্রথমে ভাবলাম তুই এটা করেছিস। বিছানার পাশে দেয়াল হাতড়ে টেবিল ল্যাম্পটা জ্বালালাম, দেখলাম
দরজার বাইরে কেউ নেই। তারপর এরপর পায়ের শব্দ ঢুকলো। পায়ের শব্দ বলছি কারণ চোখে কিছুই পড়ল না, যদিও আমি কিছুর উপস্থিতি টের পাচ্ছিলাম। কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল ঘরে আমার সাথে আরো একজন হলেও আছে। সেটা কে বা কি আমি জানি না, তবে সে যাই হোক পৃথিবীর কোনো কিছু হতে পারে না। আমার গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে গিয়েছিল। চারদিকে হতভম্বের মতো তাকিয়ে দেখার চেষ্টা করছিলাম। কোন দিক থেকে শব্দ আসছে বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার গায়ের উপর থেকে এই কাঁথাটা হাঁচকা টান দিয়ে উড়িয়ে নিয়ে গেল মেঝেতে। হঠাৎ বিছানা থেকে উঠতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলাম। একজোড়া কালো পায়ের পাতা এসে আমার মাথার কাছে থামল। তারপর খুব সম্ভব জ্ঞান হারালাম, কারণ আর কিছু মনে পড়ছে না। সাংঘাতিক। এখন কি হবে? কিচ্ছু হবে না, আমরা ঠিক 15 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব। সব ঠিক হয়ে যাবে। কাম অন, হারি আপ। ঢাকায় আসার পর দামিশ এক নতুন পৃথিবীর সাথে পরিচিত হয়। একটা ছোট্ট গণ্ডির ভেতর থেকে উঠে এসে দামিশী প্রথম এত স্বাধীনতা পায়। এতদিনে সে মফস্বলের একঘেয়ে দিনগুলো পিছনে ফেলে এসেছে। দামিশের কাছে অবাধ শহরের বিচরণের জীবন বেশি স্বাচ্ছন্দ্যের মনে হয়। সুপার ন্যাচারাল বিষয়গুলোর প্রতি দামিশের বরাবরই প্রবল কৌতূহল কাজ করে। তার অনেক দিন ধরেই এই ফিল্ডে কাজ করবার ইচ্ছা আছে। দামিশ চিন্তা করে এখনকার পরিবেশে সে তার ভালো লাগার কাজগুলোতে বেশি ফোকাস করতে পারবে। তাই ইচ্ছেটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে উঠে পড়ে লাগে। অনেক আগে থেকে একটা অনলাইন ফোরামে সমমনা এনথুজিয়াস্টদের খুঁজে পেয়েছিল। দামিশ ঢাকায় এসেই ওদের সাথে একটা ডকুমেন্টারি বানানোর প্রজেক্ট হাতে নেয়। এরা প্ল্যান করে টিম বানিয়ে শহরের নানান সুপারন্যাচারাল স্পটে যাবে। পুরাতন খবরের কাগজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ ওয়েবসাইট ছাড়াও ঢাকার ভেতর লোকমুখে বিখ্যাত যত রকম ভৌতিক জায়গার সন্ধান পায় তারা সবকটাতে ঢু মারে। লোকের তো আর গল্পের অভাব থাকে না, তাই জায়গারও লিস্ট ফোড়ায় না। গুলশান থেকে গেরুয়া, মিরপুর থেকে গুলিস্তান, দামিশের কোথাও ঘোরা বাদ থাকে না। ডকুমেন্টারির সুবাদে দামিশদের একাধিক অ্যান্টিক শপেও যাওয়া হয়েছে। সেসব জায়গা থেকে তারা বিভিন্ন রকমের সুভিনিয়ারও কালেক্ট করেছে। টিম 6 মাসের জন্য নাইট ভিশন ও ইনফ্রারেড ক্যামেরা, EMF মিটার, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি প্রফেশনাল ইকুইপমেন্টসও ভাড়া নিয়ে গেছে। শুধু তাই না, প্ল্যানচেট, সাদা কালো মোমবাতি, মরার মাথার খুলি, মানুষের পায়ের হাড়, মরা ইঁদুরের দাঁত টিমের সংগ্রহে নেই এমন কিছু পাওয়া কঠিন। তারা এখন পর্যন্ত মোট 36টি স্পট কভার করতে পেরেছে, আর 4টে স্পট বাকি আছে। তবে এই পর্যায়ে এসে সবাই ভীষণ বোর্ড। সবার মনে একটাই কথা, যথেষ্ট হয়েছে। সংগ্রহে যে পরিমাণ ডেটা আছে তা দিয়ে দিব্যি কাজ চলে যাবে। এখন যে যার বাড়ি বসে ডকুমেন্টারি এডিটিংয়ের কাজ শুরু করলেই হয়। এমনই একটা রৌদ্রোজ্জ্বল দিনে নীলক্ষেতে পুরাতন বই ঘাঁটতে ঘাঁটতে দামিশ একটা ধুলো জমা বইয়ের সন্ধান পায়। বইয়ের উপর ইংরেজিতে লেখা ছিল ক্রোয়াটোয়ান। বইটা হাতে তুলে নেওয়ার পর থেকেই দামিশের চারপাশের আবহাওয়া যেন শীতল হতে থাকে। রোদের তাপ কমে আসে। বইয়ের পাতা উল্টে ভেতরে আরবিতে নানান লেখা ঝোঁকা দেখতে পায়। নেড়ে চেড়ে রেখে দিতে যাচ্ছিল, তখনই দামিশের ভেতর কিছু একটা হয়। বইটার প্রতি সে একটা অদ্ভুত টান অনুভব করে। দামিশ ছোটবেলায় ক্লাস 2 থেকে 4 অবধি প্রতি শনিবার মৌলবীর কাছে কোরআন শিক্ষা নিয়েছে, কিন্তু আরবি পড়তে পারলেও ভাষার মানে তো দামিশ বোঝে না। বইটা যেন দামিশের অতিপ্রাকৃতের প্রতি কৌতূহলটা বাড়িয়ে দেয়। দামিশ কিছু বুঝে ওঠার আগেই দোকানদারকে বইয়ের দাম জিজ্ঞেস করে ফেলে। এরপর থেকে স্মৃতিটা কিছু ঝাপসা। দোকানদার একটা বাদামি প্যাকেটের ভেতর বইটা ভরে হাতে ধরিয়ে দেয়। দামিশ এরপর সোজা বাড়ির পথে হাঁটে। বাড়ি এসে স্বপ্নের মতো গোটা ঘটনাটি ভুলে যায়। ব্যাগের ভেতরে অন্যান্য সুভিনিয়ারের পাশে
একটা কোনায় বইটা নিজের জায়গা করে নেয়। পরের দিন সকালে রেডি হয়ে বের হওয়ার সময় একটা ছোট্ট অঘটন ঘটে। সাধারণত কখনো এরকম ভুল হয় না দামেশের হাত ফসকে কফির কাপ ছিটকে পড়ে যায়। আর ভেতরের তরল কিছুটা শার্টে লেগে বাকিটুকু ব্যাগ ভিজিয়ে ফেলে। জিনিসপত্র নতুন ব্যাগে ট্রান্সফার করতে গিয়ে তার বেরোতে দেরি হয়। নতুন ব্যাগে সবকিছু ঢোকানোর পর একটি বইয়েরই কেবল জায়গা হয় না, ক্রোয়াটোয়ান। দামেশ ভুলে গেল বইটা কি দামেশের কথা বলতে পারে না, বোধ হয়। তুই রেডি? হ্যাঁ। চল তাহলে। এ কি, দরজা তো খুলছে না। খুলছে না মানে? দরজাটা বোধহয় বাইরে থেকে লকড। বাবা, এই যে চাবি, এই নাও। দে চাবি দে। তুই গিয়ে পেছনের দরজাটা দেখ। ওই দরজাটা জ্যাম বাবা, ওটা খুললো না। তুমি একবার চেষ্টা করে দেখো তো, হয়তো খুলবে। চাবি দিয়ে এই দরজাটাও খুলছে না। দেখি ওটার কি অবস্থা। মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে আমরা আটকে পড়ে গেছি। কি? পালানোর পথ খোলা নেই। আমি এত সহজে হার মেনে নিতে পারি না। আমাদের এ দরজা ভাঙতে হবে। তুই ঘরে কুড়াল রাখিস? কখন কি কাজে এসে ভেবে কিনেছিলাম। সরে যাও। ভেঙেছে ভেঙেছে। চলো বাবা, পালাই। বাবা, আমরা যতবার মেইন গেট পর্যন্ত যাচ্ছি ততবার কি ভাঙা দরজার এপাশে চলে আসছি? আমাদের ও ছাড়বে না। বাবা, সত্যি করে বলো, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি আমরা যেদিক দিয়ে বেরোচ্ছি বারবার একই জায়গায় আসছি? এটাই কি হচ্ছে? আমাকে বলো, বলো না বাবা। আমাদের ও ছাড়বে না। পালানোর আর কোনো পথ বাকি নেই। বাবা, আমরা কি যেদিক দিয়ে যাচ্ছি একই জায়গায় নিয়ে যাচ্ছে? বলো না বাবা। আমাদের যেতে দিন। আমরা আর কোনোদিন এখানে আসবো না। আমাদের ছেড়ে দিন। আমরা খারাপ মানুষ না। আমি হাত জোর করে মিনতি করছি। প্লিজ প্লিজ আমাদের ক্ষতি করবেন না। আল্লাহ দোহাই লাগে, আমাদের যেতে দিন। বাবা, বাবা তোমার পিছনে। কি কি কি? সরে যাও। কাছে আসবে না, কাছে আসবে না। না না। বাবা, 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 তোমার চোখ দুইটা কালি দিয়ে ভরাট হয়ে গেছে বাবা। তুমি কি শুনতে পাচ্ছ? ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। বাবা, বাবা সরে যাও। তোর বাপ না। কে কে কে? ওকে মেরে ফেল। না না না। যে দেখ, এটা তোর বাবা না। কোনো বাবা নিজের ছেলেরে জানে মারতে যায়? ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। বাবা, 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 বাবা। মেরে ফেল ওকে, শেষ করে দে। না না, বাবা, বাবা, বাবা। এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল সব? এ আমি কি করলাম? এ কি হয়ে গেল? কি হয়ে গেল এটা? তোর বাবাকে জিন বশ করেছিল। তুই নিজের জান বাঁচাইতে হ্যারে মারছস। বাবা। বইয়ের পাতা উল্টাতে গিয়ে দামেশের কাছে সব স্পষ্ট হয়ে যায়। প্রথম দেখাতেই সে বুঝেছিল এটা কোনো সাধারণ বই নয়।
বইটার মধ্যে কালো জাদুর সমস্ত উপাদান উপস্থিত আছে। অচিরে বইটা দাবিশের কাছে নিজেকে মেলে ধরে। দাবিশ বোঝে এই বইটা নিজেই তার পাঠককে বেছে নেয়। বইটা দাবিশের মধ্যে একটা কৌতূহলী ইনোসেন্স দেখে, যা তাকে তার পরবর্তী শিকারে পরিণত করে। বইটা বছরের পর বছর ধরে অন্য বইয়ের স্তূপের মধ্যে লোকচক্ষুর আড়ালে লুকিয়েছিল। এখন সে সময় বুঝে বেরিয়ে এসেছে। দামিশ দিন রাত বইটি নিয়ে পড়ে থাকতে শুরু করে। বইয়ের বিভিন্ন ইচ্ছার জন্য আরবিতে বিভিন্ন রিচুয়ালের সন্ধান পায়। সে নিজের মতো এগুলোকে চর্চা করতে থাকে। তারপর কিছুদিন পার হয়, বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না। দামিশও বইটা রেখে স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর এর মাঝে দামিশের বাড়িতে ডকুমেন্টারি টিম স্লিপ ওভার করতে এলে দামিশ ছাড়া সবার সাথে কিছু না কিছু সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি হয়। টিম ভয় পেয়ে যে যার বাড়ি চলে যায়। দামিশের মনে এতদিন একটা ক্ষীণ আশঙ্কা ছিল, হয়তো মফস্বলের ছেলে হওয়ার কারণে শহরের লোকেরা তার সাথে এক বাসায় থাকতে চায়নি। হয়তো এই জন্যই অসম্ভব সব গল্প ফেলে গেছে। কিন্তু ওরা ঠিকই বলেছিল। এ কথাটা বুঝতে এত বড় মাসুল দিতে হলো। আমি কোথায়? রক্ত, দরজার নখ। উঠে পড়, কাছে লাইগা যা। কে কে তুমি? টের পাস ঘরের মধ্যে ব্যবসা করো, টের পাস না? এই গরমে কাছে আম কাঁঠাল পাকে। কণ্ঠ তো আমার মাথার ভেতর থেকে আসছে। কে তুমি? ফালতু সওয়াল জবাবের সময় নাই। মরার আগে গায়ে পছন্দ উঠতেছে, বেশি দেরি করন যাইব না। আমাকে কি করতে হবে? লাশ সরাইতে হইব, এটা নিজে নিজে সরব না। হ্যালো, মা কেমন আছো? তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা শোন, এটা তোর বাবার জার্নাল থেকে পেয়েছি। সে নিজের হাতে এই কবিতা টুকেছে। মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। এরপর আবার লেখা, মনোযোগ দিয়ে শোন। একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল। এটা জীবনানন্দের লেখা মানুষের মৃত্যু হলে কবিতার একটি অংশ। মূল কবিতায় চেতনার পরিমাপ দিতে আসে লাইনটার পর আরো আস্ত এক প্যারা কবিতা আছে, কিন্তু তোর বাবা সেটা বাদ দিয়ে লিখেছে একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল। তোর কি মনে হয় এই দুটো ঘটনার কোনো কানেকশন আছে? আমার তো চোখে পড়ছে না। বুদ্ধ, গৌতম বুদ্ধ স্ত্রী সন্তান ত্যাগ করে গাছতলায় গিয়ে বসেছিলেন। তোর বাবাও গৃহত্যাগী হয়েছেন। যখন তাকে পাওয়া যাবে দেখবি সেও কোনো গাছের তলায় গিয়ে বসে আছে। কি যে বলো না তুমি মা, বাদ দাও তো। দুপুরে খেয়েছো? সে নিজের ইচ্ছায় আমাদেরকে ছেড়ে দিয়েছে। ছি ছি ছি, 58 বছর বয়সের একটা লোক সংসার ছেড়ে চলে গেলেন কোথায়? পরম নির্বাণ লাভ করতে চললেন। ঠিক আছে, ভালো, তা উনি করুন পরম নির্বাণ লাভ। আমি তার ধারধারি নাকি? আমি আর এসবে নেই। আমার মনে হয় মা, আমাদের আর কটা দিন ধৈর্য ধরা উচিত। কারণ বাবা তো মাসে মাসে টাকা পাঠাচ্ছেই, মানে সে আসলে ত্যাগ করে নাই। হয়তো সে নিজেও ভালো সিচুয়েশনে নেই। এই বয়সে তো শুনেছি অনেকেরই অনেক মানসিক সমস্যা হয়, মিড লাইফ ক্রাইসিস, তারপর আরও কী কী যেন আছে না। হয়তো নেহাতি তার একাকিত্বের প্রয়োজন। একটু ঠিকঠাক হয় আবার ফেরত আসবে। এমন তো প্রথম না, বাবা তো আগেও হুটহাট বের হয়ে গেছে। তুই আর তোর বাপের হয়ে কথা বলিস না।
আর তাছাড়া এ টাকা যে তোর বাপই পাঠাচ্ছে জানলে কি করে? আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীও পাঠাতে পারে। আমার কোনো মামা নাকি? আমি কিভাবে জানবো? কারোর সাথে কথা বলি না, নিজের জ্বালাতেই বাঁচি না। মা, এসব কঠিন দিনরাতও পার হয়ে যাবে। আমি সব সময় তোমার পাশে আছি। বাবাকে তো জানোই, তার উপর রাগ অভিমান করে কষ্ট পেও না। এটা তার স্বভাবগত সমস্যা। তুমি এর জন্য আর নিজেকে কষ্ট দিও না তো। একটা মানুষকে তার বয়স বুঝে কাজ করতে হয় দামিস। কার কি শোভা পায় এসব ভাবতে হয়। সে এমন কিছু করতে পারে না যার জন্য আশেপাশে সবাই ভুক্তভোগী হয়। তোর বাপ যখন শেষবার উধাও হয়ে গিয়েছিল তখন তুই নার্সারিতে। ধরে নিলাম তোর বাপও ছোট ছিল, কিন্তু এখন তো সে কচি খোকা না। ঠিক বলেছ মা, কি আর বলবো, মানুষ বাঁচেই আশায়। আশা? তোর বাপের সংসারে কোনো আশা নেই। কেনই হবে? ওর জায়গায় তুই থাকলে কি তোর পরিবার ছেড়ে যেতিস? যেতিস না। মা, একটা লোক এত স্বার্থপর কিভাবে হয়? একটা বার কি আমাদেরকে বলে যেতে পারতো না? আমরা তো তাকে বাধা দিতাম না, যোগাযোগ রাখতো। অন্তত জানতে পারতাম লোকটা দুপুরে ভাত খেলো কিনা। আমি থানায় একটা নিখোঁজ ডায়েরি লিখেছি, পুলিশ কিছু পেলে জানাবে বলেছে। কিছু জানলে আমাকে বলিস। আমি আপাতত ও বাড়িতে ফিরতে পারবো না। তুমি কি এখন থেকে নানু বাড়িতে থাকবা? আপাতত কয়েকদিন এখানেই থাকি, তারপর নিজের একটা বাসা নেব। আবার ল প্র্যাকটিস শুরু করেছি রে। শোন, এর মধ্যে একবার বাড়ি আসিস, আমার জন্য একটা বাসা খুঁজবো। একবার নার্সারিও যেতে হবে। ভেবেছি বাড়ির পিছনে সূর্যমুখী চারা লাগাবো। ঠিক আছে মা, আমি সামনের শুক্রবার বাড়ি আসছি। গুড মর্নিং। ও, উঠে পড়েছো? তোমার পাশে ঘুমটা একদম ভালো হয় না। যাই হোক, আমার জন্য নো গুড মর্নিং। এ তো ভারী মুশকিল। তাহলে যখন প্রত্যেক রাত একসাথে থাকবো তখন কিভাবে ঘুমাবা? অন্য ঘরে ঘুমাবো। আচ্ছা, আমিও তাহলে তোমার সাথে অন্য ঘরে ঘুমাবো। জি না, তুমি তোমার ঘরে আর আমি আমার ঘরে ঘুমাবো। আচ্ছা মাইশা, বাসাতে তো আমাদের নামে একটা কমন রুমও থাকতে পারে, যেখানে আমরা দুজনেই ঘুমাতে পারি। হলে মন্দ হয় না, কিন্তু আমার নিজের জন্য একটা ঘর হলো নেসেসিটি। ঝগড়া করার পর দরজা বন্ধ করে বসে থাকার জন্যও তো একটা ঘর দরকার। এজন্য আলাদা বেডরুম চাই। ঝগড়া করতে দিলে তো এক ছাদের নিচে তোমাকে ফেলে ঘুমাতে পারবো না, ব্যাস। দেখা যাবে। তোমার সাথে আমার ঘুম ভালো হয়, দেখবে। এখনই লাইভ ঘুমায় দেখাতে পারি। ইনফ্যাক্ট চেষ্টা করলে তুমিও ঘুমাতে পারবে। লাইট আর জ্বালিও না। চলো আরেক কাপ ঘুম দিয়ে উঠি। না, এখন ঘুমোলে আর উঠতে পারবো না, ক্লাস মিস হয়ে যাবে। হইল, এ আর নতুন কি? হলো তো ঠিক হলো না, তাই না? শেষবার এক্সামের সময় আমার উপর দিয়ে যে মেন্টাল টর্চার গিয়েছে, ওটা আরেকবার সহ্য করতে চাই না। আমি জানি তুমিও চাও না, কিন্তু তুমি তো ঘুমিয়েই কুল পাও না। কথা সত্য। মানুষ পড়াশোনা না করলে অন্য কাজ অন্তত করে। তুমি শুধু খাবার অর্ডার দিয়ে খাও আর ঘুমাও। আচ্ছা, স্বীকার করছি। আচ্ছা, আজ থাকলো, কিন্তু কাল থেকে আমরা ক্লাসে যাচ্ছি, প্রমিস? প্রমিস। দামিশ, এই কোথায় আছিস? কেমন আছিস তুই? বাসায়, আমি কাল রাতে বাড়ি ফিরেছি। তোর ফোনে তো কল যাচ্ছিল না, বাড়ি ফিরে একটা ফোন করতে পারতি। আসলে আমি এক্ষুনি একটু তোর বাড়ি আসি। জানিস, তোর বাসা থেকে আমাকে কতবার ফোন দিল, আমিও কত মানুষকে কত ফোন দিলাম, কেউ বলতে পারে না তুই কোথায় গিয়েছিস। একটা ঝামেলা হয়ে গেছে রে। কি?
আমি আমি প্রেগনেন্ট। ও ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট? হ্যাঁ, এন্ড ইটস ওকে। হোয়াট? মানে আমরা সন্তান সম্ভবা, আমাদের একটা গেদা বাচ্চা হবে। যমজ হলে দুটোও হতে পারে, ট্রিপলেট হলে 3টা। আমি ওকে রাখছি না, কেন? কারণ আমি মা হতে চাই না। কোনোদিন মা হবা না? কখনো হয়তো হব, কিন্তু সেটা আজ বা এখন না। আমি জানি তোমার কথার পিছনে অনেক কারণ আছে, কিন্তু আমার মনে হয় আগে পরে যখন হবেই, বেবিটা এখনই নিয়ে নেওয়া যায়। আমাদের কেউ মেনে নেবে না দামিশ, সবাইকে মানাতে হবে, অনেক ফাইট করতে হবে, যেটা করতে আমি রাজি না। এসবের মাঝে যে আসবে সে একটা ডিসেন্ট ফিউচার পাবে না। কিন্তু ওর তো আমরা থাকবো, আমরা ওকে ঝড়ঝাপটা থেকে শেল্টার দিব। ও আচ্ছা, ইন কেস ইউ হ্যাভ ফরগটেন, হিউম্যানস আর এক্সপেন্সিভ অ্যানিমালস। আজ তো একটা মানুষ দামিশ, তার জামা, জুতা, ওষুধ, লোশন, স্কুল, কলেজ সব মিলে বিশাল ইনভেস্টমেন্ট। আমাদের বাপেরাই এখনো আমাদের কলেজের বেতন দেয়। ওর বেতন কে দেবে? তুমি না আমি? ওদের বেতন দেওয়ার সময় আসার আগ পর্যন্ত আপাতত বাপেরা যা দিচ্ছে তা থেকে একটু একটু করে ওকেও চালাই নিলাম। বাচ্চারা কাঁদে দামিশ, যখন তখন কাঁদে। রাত 3টা বাজে কাঁদতে থাকবে, তখন ঘুম বাদ দিয়ে ন্যাপি বদলাইতে উঠতে হবে। কে উঠবে? মায়েরা নাকি সব পারে, কিন্তু আমি কিছু পারি না ভাই। এমনকি আগামী কয় বছর কিছু শিখতেও চাই না। সবাই পালা করে কোলে পিঠে করে বেবি সিটিং করে নেব, তুমি শুধু একবার হ্যাঁ বলো। নো, আমি এতদিন ভেবে এটাই ঠিক করলাম যে বাচ্চাটা আমি নিচ্ছি না। দেখো, আমি নিজে এখনো বাচ্চা, তুমি বোধহয় জানো না, কিন্তু ম্যাচুরিটির দিক দিয়ে তুমি আমার চেয়েও বাচ্চা। আর আমরা পারবো প্যারেন্টিং? ইম্পসিবল। মানলাম আমরা রেডি না, কিন্তু আমরাও তো ওর পাশাপাশি গ্রো করতে পারি, তাই না? ভেবে দেখো, প্রথমে একটু কঠিন লাগবে, কিন্তু বেঁচে থাকলে সবচেয়ে কঠিন দিনটাও পেরিয়ে যায়। তুমি আমার পাশে থাকলে সব সম্ভব। না দামিশ, সরি, এটাই আমার ফাইনাল ডিসিশন। বিষয়টা জানার পর আমার সাথেও ডিসকাস করা যেত মনে হয়। থ্যাঙ্কস ফর বিং কোঅপারেটিভ। এবারে আর কি করার আছে? মাঝে রাগ হয়েছে, কিন্তু চিল্লাচিল্লি তো সমাধান না। কান্নাকাটি করাও আনইথিক্যাল হবে। বলার আগে সময় নিয়েছো, এর মানে অবশ্যই আমাকে ভেবেচিন্তে জানিয়েছো। এখন আমি যা করতে পারি তা হলো তোমাকে ভদ্রলোকের মতো সুবুদ্ধি দিতে পারি, সেটাই করছি। মাইশা, বিয়েটা করাই যায়। উফ, বিয়ে, বাচ্চা এসব নিয়ে আমি এখন ভাবতে চাই না দামিশ। তোমাকে অন্তত আমার এসব বোঝাতে হবে, এটা আমি ভাবিনি। যেভাবে চলছে একদিন তো আমাদের এসব হবেই, তাহলে এখনই কেন নয়? বাসায় একবার কথা হয়ে গেছে, এই তো তোমার সাথেও কথা হলো। আমি আর এসব গা ঘিনঘিনে জিনিসপত্র নিয়ে একটাও শব্দ শুনতে চাই না, ঠিক আছে? কথা কি ফুরোয়? তুমি মনে হয় এতক্ষণ আমাকে বাদ দিয়েই চিন্তা করছিলে। তোমার পাশে আমাকে সহ একবার চিন্তা করে দেখো। আমার ভাবার শেষ দামিশ, প্লিজ এই জিনিসটাকে আর এত কঠিন বানিও না। আচ্ছা, তুমি কি আমার বিষয়ে সিরিয়াস না? অবশ্যই আমি সিরিয়াস, কিন্তু সিরিয়াসনেসের প্রমাণ করার জন্য এত বড় ঢেকি তো গিলতে পারবো না বাবা। দেখো, তুমি আমাকে নিয়ে সিরিয়াস হলে আমি আমাদের বেবিকে নিয়ে সিরিয়াস হলাম। বাসায় মানাতেই হবে তো মানালাম। কদিন ড্রামা চলবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে থাকবে। এমন কিছুই হবে না। মাইশা, এখনই সময়। আমাদের বাড়ি, তোমার আলাদা ঘর বিছানা, আমার আলাদা ঘর বিছানা, যেমনটা চেয়েছিলে সব সম্ভব। এরপর থেকে আমরা সব সময় একসাথে থাকতে পারবো। ভেবে দেখো, কলিং বেল বাজলে তোমাকে উঠতে হবে না, আমি গিয়ে দরজা খুলব। বাসায় কখনো তেলাপোকা টিকটিকি ঢুকলে আমি ওদের মারব। মাইশা তাবাস্তুম, আমি আজীবন তোমার দরজা থেকে পার্সেল এনে দিতে চাই। আমাকে বিয়ে করবে? না, আই এম সরি। আচ্ছা, আমি তাহলে মাকে গিয়ে বলি। খালি মায়ের কাছে কান্নাকাটি করলে কখনো সেটা আনএথিক্যাল হয় না।
দামিশ না, উনি এরপর আমাকে ফোন দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন। ওনাকে না বলা অনেক কঠিন। এরপর আর কোনোদিন ওনার সামনে যে দাঁড়াতেও পারবো না। বিচ্ছিরি একটা ব্যাপার হবে, প্লিজ। হ্যাঁ, এজন্যই তো বলছি সহজ সমাধান, আসো বিয়েটা করে ফেলি। ইউ আর ক্লিয়ারলি আউট অফ ইয়োর মাইন্ড। তুমি আগেও তো দেখেছো, আমরা একসাথে থাকলে পৃথিবীর সব কাজ সহজ হয়ে যায়। বোঝো, একদিন না একদিন তো আমরা একসাথে থাকবই, এমনই তো কথা ছিল। কাল যা হবে আজ, তাহলে ক্ষতি কি? আমিও চাই আমার একটা নিজের বাসা হোক, বাসাতে 4টা লিভিং রুম থাকবে, আমার আর তোমার 2টো করে ঘর থাকবে। তবে প্রথম কয়েক বছর তোমাকে আমার সাথেই কমন রুমে ঘুমাতে হবে। আমাদের ছোট্ট দামিশ কিংবা ছোট্ট মাইশা যেই আসবে তাকে নিয়েই আমরা কমন রুমে থাকব। আমি ওল্ড স্কুল বাপ, বিদেশি বাপের মতো বাচ্চাদের অন্য ঘরে রেখে আমার অন্তত ঘুম আসবে না। দ্যাট ইজ রিয়েলি সুইট দামিশ, আই আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট। কিন্তু তোমার বোঝা উচিত তুমি অত্যন্ত ইম্যাচিওর আচরণ করছো। ভবিষ্যতের কথা না ভেবে যেটা ভালো মনে হচ্ছে সেটাই চাচ্ছ, ভুলটাকে ভুল হিসেবে দেখছো না। যা হচ্ছে হচ্ছে বলে হাত ধুয়ে ফেললে তো আর হয়ে যায় না, এভাবে হয় না। ঠিক আছে, আমি ম্যাচিউর, তুমি তো বুঝদার। তুমি যেভাবে যেভাবে বলবা সেভাবেই না হয় চলে নিলাম। আমার বাবাও আসলে একটু ম্যাচিউর ছিল, মা দেখে দেখে রেখেছে বলে বড় বাচ্চা বেঁচেছে। মায়েরা না মহান হয়, আমার মহান হওয়ার এখনো বয়স হয়নি। তুমি কি আমার মতো গর্ধবকে নিয়ে সারা জীবন কাটানোর মতো রিস্ক নিতে চাইছো না? আমি কিন্তু সেটা বলিনি ভাই, আমি এখনো মাথা ঠান্ডা রেখে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। একটু পর কান্না পেলে কান্না করব, তারপর আরেক দফা বোঝাতে বসবো। তুমি না আসলে অনেক সেন্টি খাও। হ্যাঁ, তুমিও সেন্টি খাও, সেন্টি খেয়ে বাসা থেকে পালিয়ে যাও। আর কি করতাম আমি? অবভিয়াসলি কাউকে এই বার্ডেনটা দিতে চাই না। অযথাই একাকী ভয় পাচ্ছিলে। না, এই যে ছবিটা দেখালাম, এই ছবিতে তোমার সাথে আমিও আছি মাইশা। ইউ আর নট অ্যালোন। মরিনি আমি এখনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও, আমার এখন ভালো লাগছে না। ফোন রাখলাম। আমি সন্ধ্যায় তোমাদের বাড়ি আসছি, ততক্ষণ আমাদের বেবিকে নিয়ে সেফ থাকো, বাকি সব আমি দেখছি। ঠিক আছে, এখন রাখি। টাটা। এসে পড়েছ, আমি জানতাম তুমি আসবে। পরবাক, তখন থেকে ফাউল সময় নষ্ট করতেছস। যা বলি কর, সোহানের ঘর থেকে বড় আয়নাটা লই আয়। আয়নার সামনে চতুর্দিকে 4টা লাল মোমবাতি আয়না রাখ। আয়না থেকে গইনা গইনা কমপক্ষে 8 হাত দূরে বইতে হইব। মাপটা দিয়া নে। এবার এই জায়গা বরাবর ঘরের এক কোণা থেকে আরেক কোণায় লবণ দিয়ে সোজা একটা বেড়া দিতে হইব। মনে রাখবি, ঝড় তুফান যাই হোক কোনো অবস্থাতে দাগের বাইরে যাইতে পারবি না, মনে থাকব। এবার 4টা সাদা রঙের মোমবাতি নে। তোর বসার জায়গার চারিদিকে 4টা মোমবাতি রাইখা দে। এবার 8টা মোমে আগুন জ্বালাইয়া জায়গা মতো পয়সা পড়। আমি তৈরি। এবার 100 বার উল্টা কইরা খোদার কালাম পড়তে থাক। তুই আর জটিল কালা জাদু শিখতে যাইতাছস,
আজকের পর থেকে তোর কোনো ফেরার পথ নাই। 101বার কুপুরে করলেই কেবল সিনেদের নজরে পড়বি, তখন যা চাস তাই পাবি। স্বয়ং সিনেরা তোর আদেশ পালন করব। সেই রাতের পর থেকে দামেশ কোনো বিপদে পড়লে তার মাথার ভেতর একটি নারী কণ্ঠ ফিস ফিস করে কথা বলে। যখনই দামেশ বই রিচুয়াল করতে বসে, কণ্ঠটি উপস্থিত হয়। সে দামেশকে পরামর্শ দেয়, কথিত বিপদের হাত থেকে বাঁচায়। দামেশের ধারণা বইটার সংস্পর্শে আসার পর থেকেই স্পিরিটটা তার কাছে ফিরেছে। কণ্ঠটা যেভাবে বলে দামেশ সেভাবেই পথ চলে। একজন ভেঙে যাওয়া মানুষের সামনে দুটো পথ খোলা থাকে। এক, সে হার মেনে নিতে পারে, আর দুই, তাকে ঘুরে দাঁড়াতে শিখতে হয়। দামেশ ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে জীবন সহজ ছিল, বাবা মাকে যে কোনো কথা বলা যেত, ওদের কাছে সব কিছু সমাধান থাকতো। এখন বাবা নেই, মাকে আর যাই হোক সত্যিটা বলা যাবে না, আর কাউকেই দামেশ নিজের জীবনে যা যা ঘটে যাচ্ছে তা নিয়ে বলতে পারবে না। সমাধান দেওয়ার একটি লোকও বাকি নেই। কোনো উপায় না দেখে দামেশ ব্ল্যাক ম্যাজিকের ফাঁদে পা দেয়। দামেশের মনে থাকে না, জিনদের সাথে সওদা করলে আর কেউ লাভবান হোক বা না হোক, ওদের কখনো লোকসান হয় না। ম্যাজিকের মতোই একে একে দামেশের সব সমস্যার সমাধান হতে শুরু করে। দামেশের জীবনের সব স্বাভাবিক দিনেরা ফেরত আসে। সে তার অতীতের বীভৎস বাস্তবতা থেকে মুক্তি পায়। কেউ সরফরাজের বিষয়ে কিচ্ছু টের পায় না। দামেশকে কেউ সন্দেহ করে না। দামেশের জোড়াজুড়িতে ডকুমেন্টারি টিম আবারও তার বাড়িতে একটা রাত থাকতে সম্মত হয়। তবে এবার আর কেউ কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয় না। এক রাত থাকার কথা থাকলেও দামেশের বাড়িতে ওরা টানা 3-4 রাত কাটিয়ে দেয়। কদিন টানা খাটাখাটনি করে ডকুমেন্টারির কাজ শেষ করা হলো। সবাই ধরে নিল টানা কয় মাস প্যারানর্মাল বিষয়ে চূড়ান্ত অবসেশনের কারণে আগেরবার তারা ভুলভাল দেখেছিল। হয়তো কোনো নেশাদ্রব্যের সাইড এফেক্ট হিসেবে হ্যালুসিনেশন হয়েছিল। এর মধ্যে ক্লাসের একজনের সাথে দামেশের ঘনিষ্ঠতা হলো, আর সপ্তাহ ঘুরতেই সেই ঘনিষ্ঠতা প্রেমে পরিণত হলো। বাইরে থেকে দেখে মনে হলো দামেশের জীবনও 8-10টা ছেলের মতন সহজ সরল স্বাভাবিক। এরপর নতুন করে আর কোনো অযাচিত ঘটনা ঘটল না, কারণ অতদিন দামেশ বইয়ের কথা বেদ বাক্য মেনে পথ চলছিল। বন্ধ দরজার পেছনে দামেশ আর তার রহস্যজনক জাদুর বইয়ের কথা সবার কাছে অজানাই থাকলো। মাইশা চইলা যাইতেছে, ওরে ধইরা রাখ। অন্তিকা অন্তত এক শুক্লপক্ষ, এর আগে ওরে যাইতে দিস না। আমি তো চেষ্টা করলাম, দেখনি তুমি? ওই থাকতো না, ওরে আটকায় ফেল। সময় থাকতে ওরে আটকায় ফেল। ও তাহলে থাক, জানা থাকলো অন্তত চেষ্টা করেছিলাম। পূর্বাক, বাঘের মুখের কাছে দেখা খাবার সরাই নিবি। আমার তো সত্যি সত্যি ওকে মারার ইচ্ছা ছিল না। তুই তাইলে ধনী হইতে চাস না? আরে পূর্বাক, এমনে মাসে মাসে চান্দা পাইয়া জীবন চলে যাইব? ধনী কেনা হতে চায়, আমি নিশ্চিত বইয়ে অন্য কোনো উপায় পেয়ে যাব। কয়েক মাস আগে থেকেই ঠিক করে ফেলেছি, মাইশাকে এসবে জড়াবো না। মাইশা থাকলে তোরে দিয়া কিচ্ছু হইব না। তুই কোনোদিন স্বাধীন হইতে পারবি না। কিছুই যায় আসে না, আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। মাথা কাটায় পাইবা দেখ, মাইশারে যাইতে দিলে তোর কোনো লাভ নাই। তুই যদি যা চাস তাই হইতে দেস, তাহলে ভবিষ্যতে কি হইব জানোস?
আমি বইলা দিতে পারি, এই মাইয়া কয় মাস পর তোরে সাইরা দিয়া চইলা যাইব, তখন আফসোস করবে। আফসোস দিয়া জিনদের কোনো কাম নাই, জীবনের সদকা দিয়া জিনদের কাম আছে। সময় থাকতে থাকতে আমি কইতাছি, মাইয়া হাত ছাড়া অনের আগে আগে সদকা দে। তুমি মিথ্যা কথা বলছো। মিছা কথা কই আমার কি লাভ? ওই কামটা কইরা ভালো থাকবো না। তোরে যতবার দেখবো মনের মধ্যে তত পুরান কথা ঘুরপাক খাইতে থাকবো। ভ্রূণটা ফালানের পর দেখায় নিজেরে ঘৃণা লাগতে থাকবো। তোরে দেখায় ওর বুকের মধ্যে থাইকা থাইকা কষ্ট হইতে থাকবো। এই কষ্ট ওই বেশি দিন নিতে যাইব না। আমাদের একটা প্রেমের বাসা হবে। আমি তো চাইলাম সে থাকুক। একদিন হয়তো আমরা প্ল্যানিং করি সব সাজাতে পারতাম, কিন্তু সে থাকবে না, অতদিন সে থাকবে না। নিজে প্রেগনেন্ট হবে, নিজে অ্যাবর্ট করবে, নিজে আমাকে ছেড়ে যাবে। এটা ঠিক না। একটা মানুষকে ভাবছিলাম। কখনো কখনো এমন হয়, সবার ভাগ্যে সব থাকে না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ওর কি পরে আবার প্রেম হবে? কি যে কষ পরবাকের মতো, মাইয়াগো আবার প্রেম হয় না। ও কি এরপর সুখে থাকে? তুই সত্যই জানতে চাস? ও আর কারোর সাথে ভালো থাকতে পারবে না। এ হতে পারে না। তাই তো বলতেছি, ওরে যাইতে দিয়া লাভ নাই। তার চেয়ে বরং সৎকা কর। ভ্রূণের রক্ত চলাচল শুরু হইলেই হইব। আরে সৎকা দিলে তুই সারা জীবন যা চাইবি তাই পাইবি। তোরে আর বাকি জীবন টাকা পয়সার চিন্তা করতে হইব না। স্বয়ং জিনেরা তোরে অর্থের যোগান দিব। তুই অমর হবি, এমন আশীর্বাদ হারাইস না। এখন আমাকে কি করতে হবে? তোরে মাইশার উপর কালো জাদু করতে হইব। ওই নিজে নিজে চলবো না, তুই আরে চালাইবি। তার নিজের ইচ্ছা বইলে কিচ্ছু থাকবো না। তোর ইচ্ছাই তার ইচ্ছা। তাহলে তো ভালোই হয়। কি করতে হবে আমাকে? আগের নিয়মে সব করতে হইব। আয়নার মোমবাতি জায়গা মতো রাখবি। বসার জায়গা বরাবর লবণের বেড়া দিয়া ঘরটারে 2 ভাগ কইরা বইতে হইব। কতবার এমন করে বসে ফেললাম? এইবার কালো জাদু শুরু করবি। খালি অমাবস্যা রাইতে এই জাদু কাম করে। যা বলবো সেগুলি পর ঠিক কইরা করতে হইব। কি করতে হয় বলো, আমি সব করতে রাজি। একটা লাল জুটিওয়ালা মোরগ জব করতে হইব। একটা থালায় মোরগের রক্ত, আরেক পাত্রে মোরগের শরীরটা রাখবি। এরপর গই না মাইশার মাথা থেকে 8টা চুল আনা লাগবো। ওর চিরুনি থেকেই পেয়ে যাব। একটা কাচের বাটিতে কাপড় বিছায়া 4 আঙ্গুল সমান তুলা নিবি। এই তোলাটারে প্রথমে টুকরা কইরা দুনা কইরা নিতে হইব। এরপর মাইশার 4টা চুল কুচি কইরা তুলার মধ্যে মিশায় দেবি। একটা কাগজে মাইশার পুরা নাম লিখবি। কাগজটা জব করা মোরগের রক্তে চুবাইয়া বাইর করবি। কাগজটা লম্বি করে ভাঁজ কইরা তুলার মধ্যে ঢাইকা দেওয়ান লাগবো। তুলা দিয়া ভালো কইরা 4 পাশ ভরাট কইরা দিতে হইব। এরপর কি করব? ওইটার উপরে কাঁচের গোড়া ঢাইলা দিবে। এবার উপরের কাপড়টা দিয়া ভিতরে সব আইটা বানতে হইব।
এমনি পেঁচায়া পেঁচায়া কাপড় দিয়া একটা পুতুল বানাইতে হইব। আচ্ছা, পুতুল বানানো যাবে। কথা শেষ হয় নাই, আরো কাম আছে। পুতুলের শৈলে চার হাত পা মুখ নাক আঁকাইতে হইব, দেখা যাতে বোঝা যায় এটা মাইশার ভুডু পুতুল। সব শেষে সাইডটা চুল লইয়া ফিতা দিয়া পুতুলের মাথায় বাইধা দিতে হইব। তারপরে পুতুল দিয়া কালো জাদু করা যাইব। এই পুতুল সামনে রাইখা 8টা মোমবাতি জ্বালায়া 100 বার উল্টা কলমা পড়বি, বুঝছস? নরকনগ্র লিবারণ করুক সংক্রান্ত যা ডুবো, নরক নগ্র লিবারণ করুক সংক্রান্ত যা ডুবো। এই নাও তোমার স্পেশাল চা, বেশি লিকার, বেশি দুধ, 1.5 চা চামচ চিনি। পারফেক্ট। কেউ যদি জিজ্ঞেস করে এমন ঘোর অসময়ে আপনি কেন বিয়ে করেছেন, আমি বলবো দামিশ ভাইয়ের হাতের চা খাওয়ার জন্য করেছি। একটা দোকান দিয়েই দিই, কি বলো? আমি চা করলাম, তুমি বাসন মাজলা, মজা হবে না? সে কি, আবার বাসন মাজা কেন? আমি তো 1 কাপ চা খেতে এসেছিলাম। ঠিক আছে ম্যাডাম, আপনাকে কোনো বাসন মাজতে হবে না, আপনি শুধু চা খেতে থাকেন। দোকানে কিন্তু বাকি খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, বকশিসও নিও। আজকে আর ক্লাসে যাওয়া হবে না আমার। ভাবছি এই সেমিস্টারটা ড্রপ দেব, নাকি এটা শেষ করে তার পরেরটা ড্রপ দেব, বলো তো? আলসেমি লাগলে ড্রপ দিয়েই দাও। এই সময়টা যা কিছু বিরক্ত লাগবে সেগুলো স্রেফ এড়িয়ে যাবা, ঠিক আছে? সাউন্ডস ইজি। ঠিক আছে, দিয়ে দিলাম ড্রপ। কি আর আছে জীবনে। আপাতত কদিন শুধু আমাদেরই মনোযোগ দিন ম্যাডাম, এরপর ক্লাস করার অনেক সময় পাবেন। হ্যাঁ, এখন একটু জিরানো যাক। ঘরোয়া জীবনের স্বাদ নেই, এখন থেকে ঘর বাড়ির কাজ শিখতে হবে। ভাবতেই বেড়া লাগতেছে। টেক ইট ইজি, সবাই যা করে আমরাও তাই পারবো। খুব বেশি প্যারা লাগলে ছেড়ে ছুড়ে বাপের বাড়ি গিয়ে বসে থাকবো। বাপের বাড়ি যাবা? আমিও সাথে সাথে আসব। ঘর জামাই হতে আমার কোনো আপত্তি নেই, রেডিমেড বাপ মা আমার ভালোই লাগবে। ব্রেকফাস্ট কি খাবা বলো, এনে দিই। জানি না, যেটা তুমি খাবা আমার জন্য সেটাই আনো। আচ্ছা, পরোটা ভাজি খাবা? না 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 না, আমার অ্যাসিডিটি হয়। এই যে বললা আমি যেটা খাবো সেটাই তুমি খাবা। আচ্ছা চলো না, পুরান ঢাকা গিয়ে লুচি তরকারি খেয়ে আসি। এখনই ওইদিকে যাব না। এখনই যাই না, সকাল সকালই তো ভালো। বিকেলে গিয়ে যদি কিছু না পাওয়া যায়। এখন এত দূর যেতে মন টানছে না। তোমাকে 1 বক্স আইসক্রিম এনে দিচ্ছি, ঘ্যান ঘ্যান থামাও। ও, ঘুষ দেওয়া হচ্ছে? ঠিক আছে, তাহলে 1 লিটার চকলেট আইসক্রিম। এই মরমে আইসক্রিম এনে দিচ্ছি যে সর্দি লাগাতে পারবো না, মনে থাকে জানো। সর্দি হলে গরম গরম চা বানায় খাওয়াবা, তোমার চা খেলে ক্যান্সারও ঠিক হয়ে যাবে। আচ্ছা দেব। আমি একটু ঘুমোতে গেলাম। হ্যাঁ, বেরোনোর সময় বাড়ি থেকে দরজা লক করে যেও। একবার শুলে আবার দরজা আটকানোর জন্য উঠতে ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে। ওকে। নরক নহগ্র লিবারণ করুক সজ্ঞা দুজা ডুবু, নরক নহগ্র লিবারণ করুক সজ্ঞা দুজা ডুবু, নরক নহগ্র লিবারণ করুক সজ্ঞা দুজা ডুবু, নরক নহগ্র লিবারণ করুক সজ্ঞা দুজা ডুবু।
গুড মর্নিং। শরীর কেমন আজ? এই তো সকাল সকাল একটু সুস্থ লাগছে। গত কয়েকদিন যে আমার উপর দিয়ে কি কি চলে গেল, শালার যখন হয় সব একসাথেই হয়। সন্তান জন্ম দেওয়া যে চারটিখানি কথা নয়, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময় সময় আমি আর নিতে পারি না দামিশ। আমার এই শরীর আমার এখন কেন জানি নিজের মনে হয় না। চামড়া ভেদ করে অন্য কেউ একজন যেন বেরিয়ে আসতে চায়। কেমন মনে হয়? তুমি যা যা করছো নিজের ইচ্ছায় করছো না, অন্য কেউ করিয়ে নিচ্ছে? হ্যাঁ। ও, সময় সময় এমনি এমন মনে হয়। না 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 না, সেরকম কিছু না, আমার অন্তত হয় না। আমি তো এত বড় বড় বিষয়ে কম্প্রোমাইজ করে অভ্যস্ত নই। আমি এখানে এভাবে সেটেল হয়ে যেতে পারি না। এমনটা আমি চাইনি দামিশ। হাউ কুড ইউ লিড মি ইনটু দিস? আমরা এই বিষয়ে অন্তত 1000 বার কথা বলেছি, এতদিন পরেও দ্বিধা কেন? আমাদের সংসার, তার কি হবে মাইশা? তুমি থাকলে সংসার তো কতই হতে পারে, কিন্তু একটা ভুল সিদ্ধান্তকে ঢাকতে আরো অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেওয়া তো কোনো ভালো কথা না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার জীবনে আসলে এত বিলাসিতা নেই। আমি যা সামনে দেখি তা দিয়ে দিন চালাই, যা ভাঙা দেখি তা সারাতে চেষ্টা করি। এ তো ভালো কথা, কিন্তু সময় মতো সঠিক কাজটা করলেই তো নতুন করে সারানোর দরকার হয় না। যেটা করতে আমরা প্রথমে ব্যর্থ হয়েছি সেটার জন্য এখনো সময় আছে, এখনো ঠিক সিদ্ধান্তটা নিতে পারি আমরা। আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আজকে 21তম দিন, ভ্রূণে রক্ত সঞ্চালন হচ্ছে। তোমার গর্ভে আমাদের সন্তান রক্ত মাংসের একটা পিণ্ড আকারে বড় হচ্ছে। আজকের পর থেকে আর হলো না, ঝামেলা শেষ হয়ে গেল। ঠিক আছে, আর হলো না। তোমার কথাও মানলাম, নিজের কথাও রাখলাম। তার মানে তোমার কোনো আপত্তি নেই? না। ভালো থেকো মাইশা। সামনের কয়েক ঘন্টা একটু কষ্ট হবে, এরপর আর কোনো দিন তোমার কোনো ব্যথা সইতে হবে না। কি কি বলতে চাও তুমি? গিবারিস লিপ নহগ্র নরু, লিপ নহগ্র, লিপ নহগ্র নরু, লিপ নহগ্র নরু, লিপ নহগ্র নরু, লিপ নহগ্র নরু। তোমার দোষেই আজ এই পরিণতি, নইলে সব আমাদের হতে পারত। জেনে রাখো, আমি না, এর জন্য তুমিই দায়ী, তুমি নিজেই দায়ী। বিদায়। ক্রোয়াটোয়ান বইটা বছরের পর বছর ধরে একদল জিনের আয়ত্তে রক্ষিত ছিল। এই জিন গোষ্ঠী নিজেদের জীবদ্দশায় নানান কুফরি কাজে লিপ্ত হতো। সম্মিলিত চেষ্টা আর একনিষ্ঠ প্রজ্ঞার বলে তারা কালো জাদুতে শক্তিশালী হতে শুরু করে। অচিরেই তারা বিশ্বাসী জিনদের থেকে আলাদা হয়ে পড়ে। স্বজাতির সাথে দলটির সম্পর্ক ছিন্ন হতে থাকে। এই বিচ্ছিন্ন গোষ্ঠী যতই বলশালী হয় ততই আত্মকেন্দ্রিক হয়। ধীরে ধীরে এদের হিতাহিত জ্ঞান হারাতে শুরু করে। মানুষকে নিয়ে শুরু হয় জিনদের মরণ খেলা। প্রথম গ্রামের পর গ্রাম উজাড় হয়। এরপর তারা মানুষকে নানান উস্কানি দিতে শুরু করে। এখানে বলে রাখা ভালো যে এসব করে ওরা যে ব্ল্যাক ম্যাজিকে বিশেষ কোনো সুবিধা পায়, বিষয়টা ঠিক তা না। নেহাত পৈশাচিক আনন্দের জন্যে ওরা মানুষকে বশ করে। এক সুফির কাফেলায় হামলা করার পর এই দলটা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে পড়ে। সুফি মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যান, এই জিনেরা কোনোদিন কোনো প্রকার আকার ধারণ করতে পারবে না। নিজেদের অস্তিত্ব টেকানোর দায়ে তারা বইয়ের পাতায় লেপ্টে মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করে। বইটা প্রথম থেকেই দামিশকে গ্রাস করেছিল। এমনকি দামিশের কানে যে নারী কণ্ঠ পরামর্শ দিত, সে নারীর একজন জিন, তার নাম কারিন। সেই সরফরাজের হত্যার জন্য পরোক্ষভাবে দায়ী। দামিশের হাতে তিলে তিলে আরো দুটো খুন করিয়ে নেয়ার পেছনেও জিনেরাই দায়ী।
এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখা ভালো, দামিশ জিনদের কাছে নিছক তুরুপের একটা তাস ছিল। একজন নিরপরাধ মানুষকে কয়েকটা পূর্ব পরিকল্পিত পরিস্থিতির ভেতরে ফেলে দিয়ে দিনের পর দিন বিভ্রান্ত করা হয়েছে, সত্য গোপন করা হয়েছে, ছলনা করা হয়েছে, এমন সব কাজ করানো হয়েছে যে কেউ দুঃস্বপ্নেও দেখে না। শেষ পর্যন্ত দামিশ এখনো জিনের নজরবন্দি। তবে ধারণা করা যায় এই খেলাও একদিন ফুরবে, কারণ সব শুরুরই একটা শেষ থাকে। আর কথায় আছে না, যতদিন শ্বাস ততদিন আস। ফাঁকা ঘরে একা বসে আছে, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস। কিন্তু আপনি জানেন ঘরে আপনি ছাড়া কেউ নেই। নির্জন রাস্তায় পেছনে কার যেন পায়ের আওয়াজ। ঘুরে তাকাতেই কেউ নেই। ব্যাখ্যার বাইরে ভয় ও রহস্য ঘেরা জগতে আপনাকে স্বাগত। কুয়াশা ক্লাসিক শুনুন প্রতি সোমবার রাত 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিক অ্যাপে। আপনি আছেন স্বাধীন মিউজিক অ্যাপে, আর আপনাদের সঙ্গে আছে আমি আরজে শারমিন। আর এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা ক্লাসিক। আর আজকে কুয়াশা ক্লাসিকে যে গল্পটি শুনছিলেন তার নাম ছিল ভুতুড়ে গল্প। ভুতুড়ে গল্প লিখেছেন সারাফ আঞ্জুম। আর জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো যারা আজকের এই গল্পে অভিনয় করেছেন। দামেশের চরিত্রে অভিনয় করেছেন নাজমুল সাইদ বাঁধন, সরফরাজের চরিত্রে আজিজ, মাইশার চরিত্রে প্রিয়ন্তী, আর নওশাদের চরিত্রে অভিনয় করেছেন সুলতানা। এই ছিল আজকে কুয়াশার কলাকুশলীদের নাম। আর অনেক SMS এসছে, প্রায় অলমোস্ট 800 মতন, 900 SMS। তো 900 SMS যদি আমি এখন পড়তে যাই তাহলে পরের এপিসোডের সময় হয়ে আসবে আর কি, অর্থাৎ আগামী